Just be my Valentine. Love is in the air. Come fast and stay forever. Be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Stay close, my Valentine. সন্ধ্যার ঝিমঝিমে আবহে ক্লান্ত দিনের শেষে গরম কফির ধোঁয়ায় কেমন যেন একটা ঘোর লাগছে চোখে। বাইরে এখন পশ্চিমের আকাশ জুড়ে শুধু নরম ছাই রঙা আলো, অনেকটা যেন জল রঙে ধুয়ে দেওয়া পুরনো কোনো ক্যানভাস। আসলে প্যারিস শহরটা সন্ধ্যার পরই তার সব থেকে গোপন মাধুর্যটুকু তুলে ধরে। তীব্র চনমনে কোলাহল তার নেই, বরং একটা চাপা গুঞ্জন যেন শহরের প্রতিটি কোণে আলোড়ন ছড়িয়ে বেড়ায়। ক্যাফে ডু ট্রোকাদেরোর রাস্তার দিকের এই কর্নার টেবিলটা আমার বরাবরের পছন্দ। এখান থেকে প্যারিস শহরটার আসল সৌন্দর্যকে স্পষ্ট করে যেন দেখতে পাই। ওই ওই যে একটু দূরে চেয়ে দেখুন, এক বৃদ্ধ দম্পতি হাত ধরাধরি করে পরস্পরের ভরসায় কত নিশ্চিন্তে হাঁটছেন। তাদের ওই সামান্য হাঁটার ভঙ্গিটুকুতেই কেমন যেন একটা চিরন্তন গল্প লুকিয়ে আছে। এই শহরটাকে দেখলেই মনে হয় সময় যেন এখানে একটু থমকে দাঁড়ায়। জীবনের সবটুকু ক্লান্তি ওই হলদেটে ল্যাম্পপোস্টগুলোর আলোর নিচে এসে নরম হয়ে যায়। এই শহরকে যে কেন লাভেলে রুমিয়ে বলে তাই সায়ান্নে ভালোই টের পাওয়া যায়। আলোরাও এখানে বড়ই মায়াময়। তারা চোখে ধাঁধা লাগায় না, কেবল তাদের স্নিগ্ধ হলুদাভ আভা ছড়িয়ে দেয় ভিজে পিচের রাস্তায়। তাতে পথের পাশের পুরনো স্থাপত্যগুলো এক অভিজাত বিষাদ নিয়ে দাঁড়িয়ে থাকে। দেওয়ালগুলোর পাশে শতাব্দী প্রাচীন পুরনো গল্প জড়িয়ে আছে। সন্ধ্যার এই আবছায়া আলোয় তারা যেন আরও গাঢ় হয়ে ওঠে। আজকে ক্যাফেতে একটা বহু পুরনো ফরাসি জ্যাজ বাজছে। তার মৃদু সুরেলা আওয়াজ সরাসরি যেন মনের গোপন অলিন্দটাতে গিয়ে আলোড়ন তুলছে। আমার অপেক্ষার সমার্থক হয়ে বাজছে যেন সেই সুর। ওই সুর কফির হালকা তেতো সুগন্ধ আর বাইরের ঠান্ডা বাতাসের শিহরণ আর নতুন এক আগত সংস্পর্শে আলোড়নের আবেশ, সব মিলেমিশে একাকার। এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবটুকু নিরালার রোম্যান্টিকতা যেন এসে এই ছোট টেবিলটাতেই আশ্রয় নিয়েছে। এই রে, দেখেছেন তখন থেকে কেমন সাহিত্যের ভূত মাথায় ভর করেছে, আর আমি নিজের পরিচয় না দিয়ে খালি আমার এই প্রিয় শহরের প্রিয় মুহূর্তটার বর্ণনা দিয়ে যাচ্ছি। আর বেশি ভনিতা নয়, সরাসরি বলি, আমি আরাধ্যা সেনগুপ্ত। বর্তমানে সরবান ইউনিভার্সিটিতে এপিজেনেটিক্সের উপরে আমার পিএইচডি চলছে। সেই পড়াশোনার সূত্রেই নিজের মাতৃভূমি ছেড়ে এখানে আসা। ইচ্ছে ছিল বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে গবেষণা করব, কিন্তু আমার হেডমাস্টার পিতাশ্রীর করুণায় সেসব যাবতীয় ইচ্ছে অনিচ্ছেতে এক বালতি গঙ্গার জল ঢেলে নেমে পড়তে হলো বিজ্ঞানের দুনিয়ায়। ব্যাস, তারপর আর কি, এই যে চলছে। বিজ্ঞানে অবদান কতখানি রাখতে পারছি সেই বিষয়ে ধারণা না থাকলেও ঠিকানার পর ঠিকানা যে বদলে চলেছি সে বিষয়ে আর নতুন করে কিছু বলতে হবে না। কলকাতা পেরিয়ে দিল্লি, আর তারপর গত 1 বছর ধরে ঠিকানা হয়েছে এই প্যারিস শহর। তবে এই এত বদলের মধ্যেও সাহিত্য আমার হাত, মাথা
কোনোটাই ছাড়েনি। আজও অবসরে কলম তুলে নিয়ে ডায়েরির পাতায় খসখস করে নিজের মতো লিখে যায়। সেই লেখা হয়তো কেউ পড়বে না, তবুও তাকে বল আমার হয়েই না হয় থাক। নিজের দেশ ছেড়ে এই বিদেশ বিভুঁইয়ে এসে প্রথমে বেশ বিপদেই পড়েছিলাম। না নিজের মাতৃভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারছি, আর না তো থাকতে পারছি নিজের মতো করে। তবু ওই যে মানুষ অভ্যেসের দাস, কিভাবে যেন মানিয়ে গেলাম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাইরে বেনামি দোকানের গরম ধোয়া ওঠা পাতলা দুধের চায়ের জায়গাটা যে কবেই বিখ্যাত ক্যাফের ঘন দুধের ক্যাপুচিনো দিয়ে স্থান পরিবর্তন করে নিল, টেরই পেলাম না। এই যে দেখেছেন, নিশ্চয়ই ভাবছেন বেশ তো ছিলেন নিজের মতো, মেয়েটা হঠাৎ সব কাজ ফেলে এসে এই ভর সন্ধেতে এমন আড্ডা জুড়ে দিল কেন? ভাবছেন নিশ্চয়ই আমার মাথার ব্যারাম আছে। আরে দূর, না না মশাই, অপেক্ষা চলছে, বুঝেছেন? অপেক্ষা, যেটা আমি করতেই একেবারে অপছন্দ করি। কিন্তু ভাগ্যের কি নিদারুণ উপহাস, সেটাই আমাকে দিয়ে করানো হচ্ছে। এক জায়গায় স্থির হয়ে চুপচাপ বসে থাকা, বাবা সেটা আমার স্বভাব একদমই নয়। তাই তো বকে যায় এইভাবেই নিজের মনে। এমন নিরালা পেলে আমার মনের সাহিত্যিক তার ডানা মেলে ধরে। যাকে অবান্তর কথা, কার জন্য অপেক্ষা করছি ভাবছেন তাই তো? আমার এক বন্ধুর জন্য। বন্ধু? হ্যাঁ, বন্ধুই তো। সব সম্পর্কের শুরুই তো বন্ধুত্ব দিয়েই হয়, হওয়া উচিত। এই অচেনা শহরে প্রথম আসার পরে যখন কাউকে চিনতে বুঝতে পারছি না, ঠিক সেই সময় আলাপ হয় তার সাথে। না না, সামনাসামনি না, ফেসবুকের সূত্রে। অনলাইন প্ল্যাটফর্মে বন্ধুত্ব করতে যদিও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবুও তার মধ্যে কিছু একটা যেন ছিল। সে থাকে জার্মানিতে, আমার শহর থেকে অনেকখানি দূরে। তবুও নিজের অভিজ্ঞতার রসদে ভরসা করে আমাকে সে শিখিয়ে দিয়েছে কিভাবে টিকে থাকতে হয় অচেনার মাঝে। আমি শুধু অন্ধের মতো মেনে চলছিলাম তার কথা। ভাবছেন তো, একজন অপরিচিতের কথাকে এত গুরুত্ব দিয়েছি, কি বোকা, কি নির্বোধ আমি। আসলে কি উপায় বলুন তো? যে কিছুই জানে না, যার সম্পূর্ণ পরিবারের ইতিহাসে সেই প্রথম ব্যক্তি যে নিজের দেশ ছেড়ে বিদেশে পড়াশুনো করতে আসে, তাকে যদি একজন সেই কিছুটাও জানতে সাহায্য করে, তবে ভরসা না করেছে উপায় নেই। আলাপ কতদিন হলো জিজ্ঞাসা করছেন? ওই ধরেই রাখুন না, নয় নয় করে মাস 10 তো হবেই। এই পুরো সময়টুকুতে তাকে দেখেছি শুধু ল্যাপটপের স্ক্রিনে, আর তাতেই যেন নিজের সবটুকু সত্তা হারিয়ে বসেছি। জানি এবার তো নিশ্চিতভাবেই বলবেন আমি আহাম্মক। সে বলতেই পারেন হয়তো আমি তাই, কিন্তু প্রেম আর কবে বলে কই দরজায় কড়া নেড়ে এসেছে বলুন তো? তার সোচ্চারে আগমন বার্তা কবেই বা ছিল? যদি থাকতো তবে কবি কি বলতে পারতেন? প্রেমেরও ভাত পাতা ভুবনে, প্রেমেরও ভাত পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে। ভাত কি পেতেছিল জানি না, আমি শুধু আমার সর্বস্বটুকু তাকেই সমর্পণ করে জড়িয়ে গেছি। সেও হয়তো ভালোবেসেছে, তবে মানুষের মনের অলিন্দে কী যে চলে তা তো বোঝা ভার। তবুও কিছু অনুভূতি যখন দমকা হাওয়ার মতো এসে অন্তরে ধাক্কা দেয়, তখন বুঝি হয়তো আমার অনুভূতি সঞ্চারিত হচ্ছে তার মধ্যেও। আজকের এই অপেক্ষা তার জন্য, যে আমাকে অচেনার মাঝেও আশ্রয় খুঁজে দিয়েছে। তার জন্য নিজের সীমাবদ্ধতা ভেঙে ফেলতে চিন্তার উদ্রেক হওয়াটাই বড় স্বার্থপরতা। আজ এতদিন পরে তার সময় হয়েছে। নিজের কর্মব্যস্ততার ফাঁকে সে এক টুকরো অবসর জমি নিয়ে আসছেন প্যারিসে, কেবল আমার জন্য। কি অনবদ্য এক অনুভূতি, তাই না?
দেখেছেন, এত কথার মাঝে তিনি এসেও গেছেন। ওই যে সামনে চেয়ে দেখুন, ক্যাফের দরজা ঠেলে এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে যে 6 ফুট উচ্চতার গৌরবর্ণ ভদ্রলোক আমার টেবিলের দিকে এগিয়ে এসছেন, ইনি আমার উনি। আহা, এত কথা বলছি তাকে নিয়ে, অথচ নামটাই বলিনি তার। শারণ্য মুখোপাধ্যায়। আজ্ঞে, উনি আমার স্বদেশীয়। জার্মানিতে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তার রিসার্চ চলছে এখন। মেধাবী তিনি নিঃসন্দেহে, সঙ্গে অসামান্য ব্যক্তিত্ববান একজন মানুষ। কি জানি কেন মানুষটাকে দেখলেই আমার হার্টবিট আর আমার বশে থাকে না, বিদ্রোহ করে বসে। সমস্ত রক্তচালিকা ভেদ করে রক্তের স্রোত যেন ছুটে বেরিয়ে আসতে চায় দেহের বাইরে। ওই যে তিনি এসে দাঁড়ালেন আমার সামনে, কিন্তু এ কি, তিনি এখনো কাকে খুঁজছেন? আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না আমাকে? হাত নাড়াচ্ছি, তবুও লক্ষ্যই তো করছেন না। মজা করছেন এভাবে? এ তো ভারী অন্যায়। প্রথম ডেটে এসে এভাবে কে মজা করে? এই যে শুনছো, হ্যালো শারণ্য, শারণ্য, এই যে। সর্বনাশ, আবার আমার সেই অসুখটা মাথা ছেড়ে দিয়ে উঠল, তাও আবার এমন অসময়। আমি তো নিজের কথাই নিজে কিছু শুনতে পাচ্ছি না। তার মানে আমি আবার ভ্যানিশ হয়ে গেছি। কি ভাবছেন মজা করছি? আগে না মশাই, এমন সিরিয়াস বিষয় নিয়ে মজা করার ইচ্ছা আমার কোনো কালই নেই। আমি সত্যি সত্যি অদৃশ্য হয়ে যাই, সব সময় না, কিন্তু যখনই খুব উত্তেজিত হই কিংবা যখনই ভীষণ কোনো ভালো লাগা মনের মধ্যে এসে ভিড় করে, তখনই আমি হারিয়ে যাই। না না, মানে আমি থাকি, আমার বাহ্যিক সত্তা এক্কেবারে উবে যায়। আবার আমি যখন সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করে আমার মনকে সংযত করি, আমি আবার ফিরে এসে আগের অবস্থায়। নিন, অনেক বিশ্লেষণ দিয়ে দিয়েছে, আর না। এ তো মহা বিপত্তি হলো। শারণ্য ফোন করছে, টেবিলের উপর আমার ব্যাগ, আমার মোবাইল, এমনকি আমার ঠান্ডা হয়ে যাওয়া এক্সপ্রেসো কফিটাও পড়ে আছে। ফোন বাজছে, আমি তো ধরতেও পারছি না সেটা। না না, এখান থেকে এখন যেভাবেই হোক বেরোতে হবে, কিন্তু উপায়? হ্যাঁ, পাউডার রুম। নাহলে এখানে বসে আমি যদি নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনি, তবে এই প্রথম ডেটটাই আমার শেষ ডেট হবে। শারণ্য ভূতের ভয় হয়তো এই জীবনে আর আমার মুখ দর্শনও করবে না। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু আর্জেন্ট ছিল, তাই একটু। যেখানেই যাও অরু, নিজের পার্স আর মোবাইলটা তো সঠিকভাবে অ্যারেঞ্জ করে যাবে। এইভাবে কেয়ারলেসের মতো কেউ এগুলোকে টেবিলময় ছড়িয়ে রেখে যায়? যাক বাবা, এই যাত্রা কোনো ক্রমে বেঁচেছি। শারণ্য বেশি কিছু বুঝে ওঠার আগেই ফিরে আসতে পেরেছি মান সম্মান বাঁচি, এই অনেক। এখন যত বকাই দিক না কেন, সব সয়ে যাবে। কিন্তু এই মানুষটাকে কিভাবে বোঝাই আমি যে তার জন্যই অদৃশ্য হয়েছিলাম? আসলে খুবই ঠিক আছে, আর এতবার এক্সপ্লেনেশন দিতে হবে না। মানুষ মাত্রই ভুল হয়, দেখো যেন এই ভুলের রিপিটেশন না হয় বারবার। বাই দ্য ওয়ে, নিজের জন্য তো দিব্যি কফি অর্ডার করা হয়েছিল, আমার জন্য কি কেবলই হাওয়া বরাদ্দ? এমন না না, ছি, বলো কি অর্ডার দেবো? না, আজকে প্রথম দেখা, তাই ট্রিটটা আমার তরফ থেকেই থাক। তুমি পরে কিছু খাইও না হয়, রইলো তো সারা জীবন। এই যে কি বিপত্তি দেখেছেন, এই লোকটা এমন সব কথাবার্তা বলবে, এরপরে আমার হার্ট তার বিট মিস করে আমি ভ্যানিশ হয়ে গেলে কি আমার দোষ? না রাধা, সামলাও, নিজেকে সামলাও। এবার বেসামাল হলে সর্বনাশ হয়ে যাবে তো। কি হলো, কি ভাবছো অরু? বলো কি অর্ডার করব? হ্যাঁ, মানে ওই ক্রোসন বলে দাও, চকলেট ফ্লেভার আর ক্যাপুচিনো। গুড চয়েস, আমারও প্রিয় এগুলো। আগে যতবার প্যারিসে এসেছি, এই ক্যাফের এই আইটেমগুলোই আমার টপ প্রায়োরিটি লিস্টে ছিল। আমাদের এই মিলগুলোর জন্যই বোধহয় আমাদের জোড়াটা ভগবান মিলিয়ে পাঠিয়েছেন। সমস্ত সীমা পেরিয়ে যাবে বোধহয় আজকে এই লোকটা। আর আমি বোধহয় কিছুতেই নিজের এই অন্ধকার দিকটা আজকে আর আড়াল করতেই পারবো না। উনি তো মনের সুখে অর্ডার দিচ্ছেন,
এদিকে আমি যেই ঠান্ডার মধ্যেও দরদর করে ঘামছি, সেদিকে কি ওনার হুঁশ আছে? থাকবেই বা কী করে? প্রথম সাক্ষাৎ কি না? এ নাও রুমাল। হ্যাঁ, রুমাল? রুমাল কি করব? ইউ আর সোয়েটিং। হাই ব্লাড প্রেশারের সমস্যা নাকি? ওয়েদার তো ভালোই ঠান্ডা। ছি ছি, কী যে করি না আমি! কি বিব্রতকর পরিস্থিতি ভাবুন তো একবার। নো, ইটস ওকে, আমি ঠিক আছি। হয়তো বা, তবে তুমি রুমালটা নিয়ে একটু রিল্যাক্স ফিল করলে আমার ভালো লাগবে আর কি। আমি তো আর অচেনা কেউ নই, কিংবা বাঘ ভাল্লুকও নই, সাধারণ মানুষ। তাই আমার সামনে বসে কেউ এমন হয়ে গেলে আমারই বরং একটু খারাপ লাগবে। তুমি বুঝি অস্বস্তিতে পড়লে? বিব্রত হচ্ছ, তাই না? হুম, একবারেই না। যে মানুষটার সাথে জীবনের বাকি পথটা হাঁটবো, সেটা যখন ভেবেই নিয়েছি, তখন তার উপস্থিতি কিভাবে আমার জন্য বিব্রতকর হবে ওরু? আমি জানি তুমি কেন প্যালপিট করছো। প্রথম দেখা, তাও আবার এত মাসের অপেক্ষার পর। অনেস্টলি আমি নিজেও ট্রেনে আসার সময় খানিকটা নার্ভাসই ছিলাম, কিন্তু এখন একদম ফাইন। তোমাকে দেখার পর থেকে এতদিন দূরে বসে ভেবেছি, আজ অনুভব করলাম তুমি সাথে থাকলে কোনো অস্বস্তি কিন্তু নয়। তোমার উপস্থিতি আমার পরম শান্তি, আমার পরম আশ্রয়। দেখেছেন, দেখেছেন তো কি শুরু করেছে লোকটা? কিভাবে বোঝাই তোমারই কথাই তোমার জীবনে আমার অনুপস্থিতির কারণ হয়ে দাঁড়াতে পারে? এমনভাবে চলতেই থাকলে আমি আর কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো আমি জানি না। আমার হার্টবিট বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গেছে। মাঝে মাঝে তো বোধ হচ্ছে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। একটু টোকা লাগলেই জীবন মৃত্যুর চৌখাট পেরিয়ে মরণের কোলে ঢলে পড়বো। প্লিজ শারণ্য, বন্ধ করো এইসব কথা। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। এ কি করছে লোকটা? পকেট থেকে ওটা কিসের বাক্স বার করছে? এই যে এঙ্গেজমেন্ট রিং! সর্বনাশ, আবার আমার দিকে এগিয়ে দিচ্ছে যে। আমি সত্যিই তোমাকে নিজের করে পেতে চাই ওরু। খুব বেশি দিন কেবলমাত্র প্রেমিক হয়ে থাকার এই যন্ত্রণাটা আমি সহ্য করতে চাই না, বিশ্বাস করো। যত তাড়াতাড়ি সম্ভব আমি আইনত, সামাজিকভাবে তোমাকে নিজের নামের সাথে জুড়ে নিতে চাই, কিংবা নিজেকে তোমার সাথে। আর আজকে এই মুহূর্তে তার প্রথম ধাপটা আমি এগিয়ে রাখতে চাই। উইল ইউ ম্যারি মি? না না মানে, এভাবে উঠে দাঁড়িয়ে পড়লে কেন? এভাবে পাবলিক প্লেসে? আচ্ছা আচ্ছা, সেসব বাদ দাও। এই না, মানেটা কি অরূপ? তুমি কি বলতে কি চাইছো? আমি আমি এটাই বলতে চাইছি, আমি 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 তোমাকে বিয়ে করতে চাই না। বিয়ে কেন? আমি তোমার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। কি বলছো এসব? আমাদের এত মাসের আলাপ, এত ভালো বন্ধুত্ব, আমরা ভালোবাসি একে অপরকে, রাইট? ভালোবাসা? সিরিয়াসলি? কবে থেকে মিস্টার মুখার্জি? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, আমরা ভালো বন্ধু, কিন্তু প্রেমিক বা প্রেমিকা নই। কোনোদিনও কি বলেছি আমি নিজের মুখে দ্যাট আই লাভ ইউ? না তো। তাহলে কিভাবে ভেবে নিলেন যে আমি ভালোবাসি আপনাকে? নিলেন সোজা প্রথম দেখে প্রপোজ করতে চলে এলেন। হাউ ফানি! দেখো শারণ্য, আমি তোমাকে সম্মান করি, ভালো মানুষ ভাবি। অনুরোধ করব, নিজের প্রতি আমার এই ধারণাটা তুমি নষ্ট হতে দেবে না। আসি। বেরিয়ে এসেছি ক্যাফে থেকে। রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছি। ক্যাফে থেকে অনেকটা দূরে। লক্ষ্য করেছি অনেকটা দূর অবধি শারণ্য আমাকে ফলো করেছিল। উন্মাদের মতো ছুটে আসছিল আমার নাগাল পাওয়ার জন্য। কিন্তু আমার যে মোক্ষম অস্ত্র আছে, নিজেকে আর আটকে রাখিনি, ভ্যানিশ হয়ে গেছিলাম। আপনারাও ভাবছেন বুঝি আমাকে প্রতারক, ভাবতেই পারেন। কিন্তু সারা জীবনের জন্য ওই ভালো মানুষটাকে আমি ঠকাতে চাইনি। আমার জীবনের এই অন্ধকার অসুখটা, যা আমাকে সবসময় অতিষ্ঠ করে রাখে, তার বোঝা অমন সরল সাদাসিধে লোকটার উপরে আমি কেন চাপিয়ে দেবো বলুন তো? ভালোবাসি তো, ভালোবেসে এমন যন্ত্রণা কেন দেব?
শারণ্য অনেকটা ম্যাচিওর। আমি জানি ও ঠিক সামলে নেবে নিজেকে, বুঝবে ওর ওর ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি। আমার ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখুন। যাকে দেখার জন্য এত অপেক্ষা, তার সাথে প্রথম সাক্ষাৎই আমার কাছে সব থেকে যন্ত্রণার স্মৃতি হয়ে রয়ে গেল। হয়তো হয়তো আর কোনোদিনও দেখা হবে না আমাদের। দেখা হলেও সেই সেই দেখায় আর এত যত্ন থাকবে না। সেদিনের সেই অদ্ভুত ঘটনার পরে মাস তিনেক অতিবাহিত হয়েছে। শারণ্য প্রতিদিন নিয়ম মেনে ফোন করেছে, আমি রিসিভ করিনি, ইচ্ছাকৃতই। যোগাযোগের শেষ সূত্রটুকু গতকাল রাতে ছিন্ন করেছি। ওরও এবার মুভ অন করা প্রয়োজন, আমি তাই ওকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি। এবার মুক্তি, ওরও আমারও। আজকে ইউনিভার্সিটিতে একটা হাফ ডে সেমিনার ছিল, আমারই সাবজেক্ট সম্বন্ধিত। সেখানে বক্তৃতা দেওয়ার জন্য গতকাল রাতে সেভাবে ঘুমও হয়নি। তাই এখন কোনো মতে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা টেনে ফ্ল্যাটে পৌঁছেই সোজা নিদ্রা দেবতার করে আশ্রয় নেব। এই মনোবাসনায় আমার ঘরের সামনে আসতেই চমকে উঠলাম। শারণ্য দাঁড়িয়ে আছে। আমি কি ঘুমের ঘরে ভুল দেখছি? বার কয়েক চিমটি কাটলাম হাতে। কই না তো, একদম ঠিক দেখছি, এটা শারণ্যই, 100% নিশ্চিত। আমার মতিভ্রম হয়নি। পাতলা গোফের নিচে সরু গোলাপি ঠোঁটের ভাঁজে একটা ক্লান্ত বিদ্রুপাত্মক হাসি তার। আমাকেই বিদ্রুপ করছে সে। কি ভেবেছ ব্লক করে নিস্তার পেলে? তুমি যে ধরা দিয়েছো আরাধ্যা, আমার থেকে তোমার নিস্তার নেই। গলাটা আমার শুকিয়ে আসছে, চোখের কোণে এমন অহেতুক জল জমছে কেন? পা দুটো কাঁপছে খুব, বুঝতে পারছি। কেন এমন অনুভূতি? ভালোবাসি তো, ছেড়ে এসেছিলাম নিজেই, তবু এই অনুভূতিটা এখন কেন হচ্ছে? চিনি আমি এই অনুভূতিকে, পোশাকি ভাষায় একে অভিমান বলে। অভিমান? এত ভারী অনুভূতি কেন হচ্ছে এইসব আমার? মানুষটার সাথে যা অন্যায় আমি করেছি, তবু কেন আমার অভিমান হচ্ছে? শারণ্য এমন হঠাৎ করে আগে আসেনি বলে কি এতদিন অপেক্ষা করলাম তাই? কিন্তু কিন্তু ওর থেকে তো আমি নিজেই সরে এসেছি। ওর তো আসার কথাই ছিল না, উচিত না। ও তো দয়া করে এসেছে আমাকে। তারপরেও এমন যন্ত্রণা হচ্ছে কেন মনের মধ্যে? খুব অবাক হলে বুঝি অরু। তুমি তুমি এখানে কি করছো? তোমার অপেক্ষা। মস্করা করো না, আমি ক্লান্ত আছি, তুমি আসতে পারো। আমরা ঘরের ভেতরে গিয়ে কি কথা বলতে পারি? তুমি বোধহয় আমার কথাটা বুঝতে পারোনি। আমি তোমাকে চলে যেতে বলেছি। কিন্তু আমি তো যাব বলে আসিনি। প্লিজ শারণ্য, রেহাই দাও এবার আমাকে। আমি একটু শান্তি চাই। আর আমি জানি আমাকে ছাড়া তুমি ভালো নেই। এই লোকটা কোন ধাতুতে করা? এত অপমান করে, এত অবহেলা, এত অবজ্ঞা উপেক্ষা, তবু সবসময় সে আমার কাছেই থাকতে চায়। কষ্ট হয় না ওর? ইচ্ছা হয় না আমাকে ভুলে যেতে? এখন তো পরিবর্তনের যুগ। মানুষ 10 বছরের বিবাহিত জীবনও কি অবলীলায় ত্যাগ করতে পারে? যার সাথে সারা জীবন হাঁটবে ভাবে, তাকেও মাঝ রাস্তায় ছেড়ে দেয় সবটুকু পেয়েও। আর এই মানুষটা এমন কেন? এত লাঞ্ছনা সহ্য করেও সে আমাকে চায়? আমি কি সত্যি এত মূল্যবান? কথা বাড়ানো নিরর্থক বুঝেই আগে দরজাটা খুলে নিজে ভিতরে ঢুকলাম। ঘরের ড্রয়িং রুমের আলোটা জ্বালিয়ে তাকে ভিতরে আসার ইশারা করলাম। দরজাটা বন্ধ করে নিজের বেডরুমের দিকে সবেমাত্র পা বাড়িয়েছি, পিছন থেকে মহাশয় ডেকে উঠলেন। তুমি কিন্তু বড় গোছানো আর ঘরোয়া অরু। কি সুন্দর পরিপাটি করে ঘরটা সাজিয়ে রেখেছো। থ্যাঙ্কস। এমন শুকনো থ্যাঙ্কসে কাজ মিটবে না। কফি খাওয়াতে হবে ম্যাডাম। আমি তোমাকে আমার বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, সেটা তুমি বোধহয় ভুলে গেছো। অনুগ্রহ করে কথা বলার জন্য ভিতরে আসতে দিয়েছি, তারপরেও তুমি এসব আবদার করছো।
তোমার শক্ত মন্দ নয়? বললেন শখের দাম লাখ টাকা। এটা আমার শখ না, অনুরোধ। নিজের প্রিয়তমার হাতের এক কাপ কফি। শ্যাট আপ, বুঝলে? আচ্ছা বেশ বেশ, কিচ্ছু বলছি না, এই চুপ করলাম। কিন্তু প্লিজ একটু কফিটা খাওয়াও। সেই সকাল থেকে না খেয়ে আছি। তোমার ফ্ল্যাটটা খুঁজে পেতেই কত সময় চলে গেল জানো? মায়া হচ্ছে বড্ড মানুষটার প্রতি। গলের কাছে একটা অব্যক্ত ব্যথা দলা পাকিয়ে উঠছে। কথা না বাড়িয়ে কিচেনে গিয়ে ঝটপট কফি মেকারে 2 কাপ কফি বানাতে বসিয়ে দিলাম। বুঝতে পারছি আমার বাইরের এই মিকি শক্ত আবরণটা এই লোকটা নিজের ভালোবাসা দিয়েই গলিয়ে দেবে, আর আমি নিরুপায়ের মতো সেটা হতে দেখছি। কিচ্ছু করতেও পারছি না। ভালোবাসা এতটাই বিষম বস্তু বোধহয়। কফির কাপ দুটো সেন্টার টেবিলে রেখে ওর মুখোমুখি চেয়ারে বসলাম। তারপর ভনিতা ছাড়াই প্রশ্নটা করলাম, কেন এসেছো এখানে? গৌরচন্দ্রিকা না করেই বলি তবে, সেদিন ক্যাফে থেকে ওইভাবে বেরিয়ে এলে কেন? আমাকে অহেতুক ব্লক করলে কেন? কারণটা আমি সেদিন ক্যাফেতেই বলেছি, আর ব্লক করেছি কারণ তুমি আমাকে বিরক্ত করছিলে। তাই বুঝি? হ্যাঁ তাই। মিথ্যে বলো না অরু। তুমি বোধহয় জানো না, তুমি যখন মিথ্যে বলো তখন তোমার চোখের পাতাগুলো বুঝে যায়। চমকে উঠলাম। মানুষটা এতটা গভীরভাবে চেনে আমাকে। হ্যাঁ সত্যি, আমার চোখের পাতা কোনো মিথ্যে বলার সময় বন্ধ হয়ে যায়। মা বলতো এটা ছোটবেলায়, আমি জানি। আমি আমি মিথ্যে বলছি না, যা বলেছি। বলছো বলছো বলছো, তুমি মিথ্যেই বলছো। তুমি আমাকে ভালোবাসো। কোনো মতে না, সেটা আমি তোমাকে ক্যাফের মিথ্যেগুলো বাদ দিয়ে কথা বলো। সেদিনের কথাগুলো কেন তুমি বলেছিলে আমি জানতে চাই না, আর কোনোদিন জানবও না। কিন্তু প্লিজ আজকে অন্তত সত্যিটা স্বীকার করো। আমি সত্যি। এ কি, আমার গলার জোরটা হঠাৎ এমন নিয়ে যাচ্ছে কেন? কেন ধরে আসছে আমার গলাটা? ওই গভীর অতলস্পর্শী চোখের চাউনিটা আমাকে আবার আবিষ্ট করছে। মানুষটা ছেড়ে আমার দিকে এগিয়ে আসছে। এ কি, আমার কাঁধটা এমন শক্ত করে ধরছে কেন? না না না, এই স্পর্শ আমি যে বেশিক্ষণ সইতে পারবো না। ছিটকে সরে দাঁড়ালাম ওর থেকে। চোখের জলটা আর বাদ মানছে না। অবাধ্য জলের কণাগুলো সেই গড়িয়েই পড়ল চোখের গলবে। চলে যাও প্লিজ শারণ্য, প্লিজ চলে যাও এখান থেকে। যতক্ষণ না তুমি সত্যিটা বলবে আমি কোথাও যাব না। আমি আমি পারবো না তোমাকে ভালোবাসতে, বোঝো একটু। আমি অপারক, আমি আমি চেয়েও পারবো না। কেন পারবে না? এতই অযোগ্য আমি? না না, ছি। তুমি তুমি সব থেকে বেশি যোগ্য। অযোগ্য তো আমি শারণ্য, অযোগ্য আমি নিজে। এসব কেন বলছো আরাধ্যা? বলো আমাকে, কিসের কষ্ট তোমার? কিসের এত সংশয় নিজেকে নিয়ে? আমার অন্ধকার দিকটা তুমি জানো না। আমি তো জানতেই এসেছি। বলো, প্লিজ বলো। আর নিজেকে আড়াল করে রাখা গেল না, বলতেই বাধ্য হলাম। সবটা শুনে শারণ্য কেমন যেন চুপ করে গেছে। বেশ কিছুক্ষণ অদ্ভুত নীরবতা গ্রাস করলো দুজনকেই। আমার চোখের জল থেমেছে। হঠাৎ শারণ্য থমথমে গলায় বলে উঠল, প্রমাণ দেখাও ভ্যানিশ হয়ে যাওয়ার। অবিশ্বাস করছো তুমি? আমি প্রমাণ চাই, না হলে কিভাবে বুঝবো যে আমাকে ছেড়ে দেওয়ার এতগুলো অজুহাতের মধ্যে এটা একটা নয়? অরু, অরু কোথায় গেলে তুমি? অরু! ও কি আরও কিছু বলতো? কে জানে। আমি ভ্যানিশ হয়ে গেছি তার আগে। আমাকে কেউ অবিশ্বাস করছে সেটা সহ্য হয় না আমার। আর সে যদি আমারই ভালোবাসার মানুষ হয় তাহলে তো আরোই না। কিন্তু এবার আবার বাহ্যিক রূপে ফিরতেই হবে। ছেলেটা আমাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। শারণ্যর পিছনে গিয়ে দাঁড়ালাম। আমি এখানে শারণ্য। আমাকে আবার ঘরে উপস্থিত থেকে বুঝি স্বস্তি ফিরল ওর মনে। খানিকটা বিধ্বস্ত গলায় বলল, শুনতে পেলাম, কেন এমনটা কেন? কারণ আমি স্বাভাবিক নই। আমার শরীরে একটা বিশেষ জিন আছে যেটা সবসময় মিউটেট করছে।
আমি যখন অতিরিক্ত উত্তেজিত হই, আনন্দিত হই, তখনই বিপদ হয় আর আমি ভ্যানিশ হয়ে যাই। তার কারণও এই জিন। কয়েক কোটিতে একজনের শরীরে এমন জিন থাকে। আমি তাই সেই রকমই একজন বিশেষ। আমি আমি স্বাভাবিক নই। শারণ্য হঠাৎ হেসে উঠল, ক্লান্ত একটা হাসি। উপহাস করছে নাকি আমাকে? সত্যিই তো, আমার মতো প্রাণীকে কেউ কিভাবে আর ভালোবাসতে পারে? এবার বোধহয় আমাকে সত্যিই ছেড়ে যাবে ও। কিন্তু আমার কষ্টটা আবার ফিরে আসছে, আবার যন্ত্রণা হচ্ছে বুকের বাঁ দিকে। আমি তো এটাই চেয়েছি, তবু মন যে মানছে না, মন যে অন্য কথা বলছে। ও মা, শারণ্য দুটো হাত বাড়িয়ে দিয়েছে, ইশারা করছে। কি ওটা? ওর কাছে যেতে বলছে? মানে এটা এটা কি ঘটছে? কিসের দূরত্ব আরো? এখন তো আর অজানা নেই কিছু। জানি তো তোমার এই বিশেষ ক্ষমতা, তাহলে কিসের এত বাধা? মানে মানে এটাই, তুমি যেমনই হও, স্বাভাবিক কিংবা অস্বাভাবিক, তুমি সম্পূর্ণভাবেই আমার। তোমার বিশেষ ক্ষমতার জন্য আমার ভালোবাসা তোমার প্রতি এতটুকু কমবে না, বরং বাড়বে। ভালোবাসা কখনো শুধু স্থূল কায়ার সাথে জড়িত নয় অরু। আমি তোমার সত্তাকে ভালোবাসি, সেখানে তুমি উপস্থিত থাকো কিংবা অনুপস্থিত। এখনো কি দূরেই থাকবে? নিজেকে আটকে রাখার আর কি কারণ ছিল? জানি আমি আবার ভ্যানিশ হয়ে গেছি। শারণ্য দেখতে পাচ্ছে না আমাকে, কিন্তু কি অবলীলায় ঠিক আমাকেই স্পর্শ করছে যেন, এমনভাবে হাওয়াটাকেই জড়িয়ে ধরল নিজের সাথে। আমি কিন্তু ওর নিখাত স্পর্শ পাচ্ছি আর শুনতে পাচ্ছি, তুমি আমার প্রথম আলো, বাসি তোমায় অনেক ভালো। তুমি আমার জীবন আলো, বাসবো আরো বাসবো তোমায় অনেক ভালো। তোমার নরম মিষ্টি হাসি আমার ভাঙা রাত ভোলে, কাছে এলে ওই উষ্ণ মেঘ, মন বলে থেকে যাও আর একটু আরো। তুমি আমার জীবন আলো, মন ভরে তোমার নামের ডাকে। তুমি আমার প্রথম আলো, হারিও না আরো জানাবাকে। আমাদের বিয়ের পরে 20টা বছর কেটে গেছে। বর্তমানে দুজনেই আমরা কর্মসূত্রে আমেরিকায় নিজেদের স্থায়ী বাসস্থান করে নিয়েছি। না, আমার অসঙ্গতি জেনে শারণ্য ছেড়ে যায়নি কখনো, বরং আরও বেশি করে রয়ে গেছে আমার কাছে, আমার সঙ্গে, একান্তই আমার হয়ে। আজকে কাজের অবসরে বেড়াতে এসেছি সমুদ্র সৈকতে। সামনে ফেনীর জলরাশি তার তরঙ্গ তুলে ঝরে পড়ছে বালুতটে। গাছের ছায়ায় নিশ্চিন্তে মানুষটার কাঁধে মাথা রেখে বসে আছি। আমি না, আমার ছায়া। দুনিয়া থেমে যায় একদম চুপ। তোমার কণ্ঠে নরম সুরে বুকের ভেতর আগুন জ্বলে। তোমার আগুন ওই চোখের তারায়, ভালোবাসা নদীর মতো দুকুল ভাষায়। তুমি আমার প্রথম আলো,
বাসি তোমায় অনেক ভালো